ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আনিস আলমগীর এবং মোস্তফা ফিরোজ। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। মোস্তফা ফিরোজকে দিয়ে শুরু করি। আজকে ছাত্রদলের বিশাল সমাবেশ হয়েছে, সেখানে তারেক রহমান কথা বলেছেন এবং তার দিক নির্দেশনাগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন। এই দিক নির্দেশনা এবং বিভেদ প্রতিহিংসার রাজনীতি তিনি ত্যাগ করতে বলেছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, নিঃসন্দেহে খুবই এটা আসলে একটা বড় দলের কাছ থেকে তো আমরা এরকম একটাই চাই। যেমন আজকে প্রথম আলোই শিরোনাম করছে যে বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না। এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিগত 1 বছর যাবৎ শুধু এই কাজটাই দেখলাম যে হিংসা প্রতিহিংসা এবং নানা রকম ভাবে যারা ভিন্ন মতের মানুষ, ভিন্ন ধর্মের, ভিন্ন গোত্রের মানুষ, তাদের উপর সংঘবদ্ধ আক্রমণ এবং যে মব কালচার, সেটার মধ্য দিয়ে একদম পরিষ্কার যে আপাতত ধরেন শেখ হাসিনা আমলের গুম খুন বা আয়নাঘর না থাকলেও এমন ধরনের প্রকাশ্যে সেই নির্যাতন নিপীড়নের এবং ভয়ের একটা সংস্কৃতি, যেখানে আমি কয়েকদিন আগে বলছিলাম যে গণমাধ্যমগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি যে তারা কেন ভিন্ন মতের লোকজনকে আনতে পারে না, কারণ মবের ভয় পায় যে মব হয়তো তাদেরকে, এবং প্রকাশ্যে হুমকিও দেওয়া হয়েছে যে টেলিভিশন গুলো বা পত্রিকাগুলোকে উদ্দেশ্য করে। তো এটা তো শুধু আমি গণমাধ্যমের পার্ট বললাম, আপনার ব্যবসায়ীরা দেখেন নিরাপদ হচ্ছে, আপনি হুমকি কিন্তু থেমে নেই, হুমকি কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। আমি সেটাই বলছি, আমি আসছি নানান পেশার মানুষ যারা, আপনি বাদ দেন, আপনি ওই পতিত স্বৈরাচারের কথা বাদ দেন, আপনি ব্যবসায়ীদের বিষয়টা তো প্রকাশ হলো যে কি পরিমাণ যারা ধনী ঘরের মানুষ বা ধনী সম্প্রদায়ের, তারা গুলশান বনানী বাড়িধারা থাকে, এই জোন গুলোকে বেছে নিয়ে টার্গেট করে করে গত 1 বছর ধরে যে ভয়ঙ্কর চাঁদাবাজি চলেছে এবং বুক সমান বালু দিয়ে চেপে রেখে চাপা দিয়ে অর্থ আদায় করা হয়েছে 4 কোটি টাকা। এই ঘটনাগুলো প্রকাশ হওয়ার মধ্য দিয়ে এটাও তো একটা গেল। তারপর সাধারণের পর্যায়ে কি পরিমাণ চুরি ডাকাতি রাহাজানি, তো এইগুলি হচ্ছে কেন? কোনো আইন শৃঙ্খলা বলে নেই, এবং এক দল মনে করছে যে আমরা বোধহয় পরিবর্তন ঘটিয়েছি, সুতরাং এখন আমাদের যা খুশি তাই করব, আমরা প্রতিশোধ নেব, আমরা বল প্রয়োগ করব। এই ঘটনাগুলো কিন্তু এখন মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে। 1 বছরের মধ্যেই সেই রাজনৈতিক পট পরিবর্তনের যে চেতনা, সেই চেতনাটা কিন্তু বিলুপ্ত হতে যাচ্ছে। সেই জায়গায় আমি বিচার করি তারেক রহমানের যে আহ্বানটা, প্রতিহিংসা না, প্রতিশোধ না, শান্তির একটা বার্তা নিয়ে তার এই বক্তব্যটা আমি মনে করি বড় রাজনৈতিক দল হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ। বড় রাজনৈতিক দলগুলোই আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, এবং তারা যদি বর্তমান যে 1 বছর আমরা বিভৎসতা দেখলাম সেটাই যদি অব্যাহত রাখে, তাহলে একটা ভয়ঙ্কর পরিণতি হবে। সুতরাং এই ধরনের কথা বড় রাজনৈতিক দল, জামাত ইসলাম যদি বলে, বিএনপি যদি বলে, আমরা একটু আশাবাদী হতে চাই যে না, আমরা তো আর কোনো দলের না, আমরা কথা বলি, আমরা স্বাধীনভাবে একটু চলাচল করতে চাই, সেই জায়গাটা যাতে আমরা নিরাপদ থাকতে পারি। অন্তত আমার দিক থেকে বলতে পারি যে আমি একটু তাহলে আশাবাদী হই। নতুবা কিন্তু আস্তে আস্তে এমন হচ্ছিল যে না, আমি বোধহয় এখন আক্রান্ত হব, এরকম একটা মানসিকতা মধ্যে আচ্ছন্ন ছিলাম। তো সেই প্রেক্ষাপটে এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো একটা বক্তব্য মনে হয়েছে। জি, সেই জায়গাটায় আনিস আলমগীর তাঁর এই আবেদন, তার এই নিবেদন, তারেক রহমানের মতো নেতার সেই আবেদন কতটুকু আসলে ঢুকবে রাজনীতিবিদদের কানে, বা অন্য যারা এই গত 1 বছর ধরে যেটা মোস্তফা ফিরোজ বললেন যে হানাহানির রাজনীতি, বিভেদের রাজনীতি, পাশাপাশি কাদা ছোড়াছড়ির রাজনীতি। আমার মনে হয় দেরিতে হলেও এটা ভালো, সাধুবাদ জানাই, কিন্তু আসলে আমাদের ট্রেন মিস হয়ে গেছে। এটা দরকার ছিল 5 আগস্টের পরে। তারেক রহমান যদি এই আহ্বান জানাতেন, তার দলটা সারা দেশে যে হারে ভিন্ন মতের লোকদেরকে টার্গেট করে নির্যাতন করেছে, বাড়িতে বাড়িতে হামলা করেছে, সেই ঘটনাগুলো ঘটতো না। কারণ শেখ হাসিনা 5 আগস্ট চলে গেছেন, তারপরে যারা ছিল এখানে
তারা সবাই কি স্বৈরাচারের দোষর? তারা সবাই কি একইভাবে কি অন্যায় অবিচার করে এসেছিল গত 15 বছর? কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা, রাজনৈতিক দলের সঙ্গে থাকা, এটা যদি অন্যায় হয়, তাহলে তো এরকম ক্ষমতা পালা বদলের পর পর প্রত্যেকেই এরকম স্বৈরাচারের দোষর খুঁজবে, এবং তাতে করে তো আমাদের সমাজটা আরো টুকরো টুকরো হয়ে যাবে। তারেক রহমান যদি এটা 5 আগস্ট দিতে পারতেন, কিংবা তারপরেও দিতে পারতেন, তাহলে আমার মনে হয় যে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা পেতাম, যেটা আমরা চেয়েছিলাম। যে শেখ হাসিনা গত 15 বছর আমাদেরকে যে সোসাইটিকে যেভাবে দেখেছে, যে দৃষ্টিতে রেখেছিল, তার থেকে আমরা একটা ভিন্ন মত পেতাম, যে সবার অংশগ্রহণ, সবার কথা বলার অধিকার, সবার ভোট দেওয়ার অধিকার, সেই একটা আবহাওয়া তৈরি হতো। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমানের দল সারা দেশে এনসিপির লোকজন, কোথাও কোথাও জামাত এই মবে অংশ নিয়েছে, এবং টার্গেট করে করে মানুষকে নির্যাতন করেছে এবং টাকা আদায় করেছে, ভুয়া মামলা দিয়েছে। আজকে আসিফ নজরুলও স্বীকার করছে যে তাদের এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে আছে এখন ভুয়া মামলা দেওয়া এবং মব সংস্কৃতি। তো এগুলো তো হয়ে গেছে, যা হওয়ার। বিএনপিকে যদি ডুবানোর কিছু থাকে, তাহলে বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা এটা করেছে। তারা প্রতিটি উপজেলায় যেখানে যেখানে তাদের প্রতিপক্ষকে পেয়েছে, তারা অপমান করেছে, মামলা করেছে, ভুয়া মামলা দিয়েছে, অর্থ আদায় করেছে, এবং খামাখা পিটিয়েছে। তো এবং জামাত খুব সৌকৌশলে গিয়ে আবার সেখানে একটু মলম দিয়েছে, যে আপনাদের কোনো সমস্যা হলে বললেন আমাদেরকে। তো জামাত এই খেলাটা খুব ভালো করে খেলতে পারছে। আমি মনে করি যে রাজনীতিতে এই খেলাটার কোনো অন্যায় না। তারা এই খেলাটা খেলে যে অবস্থা তৈরি করেছে, তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। একই হারে এনসিপি, তার জনপ্রিয়তা তো কোথাও নেই। জনপ্রিয়তা যেগুলো আছে এগুলো বুদবুদ, এগুলো ওরা মনে করছে যে ওরা হয়তো অনেক ভিত্তি ওদের তৈরি হয়ে গেছে। তো সেই অবস্থায় তারাও যে মানে গণশত্রু খোঁজা, ভিন্ন মতের মানুষদেরকে টার্গেট করে ইয়ে করা, এই জেলে থাকবে কেন? এখনো হুমকি দেয় তারা, ওই লোক জেলে থাকবে ইয়ে বাইরে, জেলের বাইরে কেন? তার মানে কি, ভিন্ন মত পোষণ করলে একটা লোককে তারা নিজেরাই বলছে জেলে দিয়ে দিতে হবে। তার মানে শেখ হাসিনা তাহলে অন্যায় কি করেছিল? শেখ হাসিনা যদি গুম খুন যা যা অভিযোগ তার বিরুদ্ধে করা হয়, জেলে বিরোধী দলের লোকদেরকে জেলে দেওয়ার অভিযোগ করা হয়, একই কায়দায় তো এরাই চালিয়েছে, এবং এরা এখনো হুমকি দিচ্ছে। আমি মনে করেন এখন সরকারের বিরুদ্ধে হয়তো আমার কথা চলে যাচ্ছে, কারণ সরকারের যে কার্যক্রম, সেটা তো আমার হা হা করার তো কোনো কারণ নাই। আমি তো হা হা করবো না। আমি শেখ হাসিনার আমলেও তো শেখ হাসিনার খারাপ কাজকে হা হা করি নাই। শেখ হাসিনা জুলাই মাসে যা করেছে সেগুলো তো আমরা হা হা করার মতো কিছু ছিল না। তো এখনো আমি হা হা কেন করবো? আমি যদি এখন যদি সরকার বিরোধিতা করি, তার মানে হচ্ছে যে এই লোককে জেলে দিয়ে দাও। এই যে মেন্টালিটি সরকার পোষণ করছে না, কিন্তু সরকারের কিছু লোক বা রাজনৈতিক দলের লোকগুলো যে পোষণ করছে, সেটা দিয়ে তো আমরা কোন সোসাইটি পাচ্ছি? সেই জায়গায় আমি বলবো যে হানাহানি তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, দেরিতে হলো আমি স্বাগত জানাই, কিন্তু এটাতে কোনো কাজ হবে না। যা ক্ষতি হওয়ার তার দলের, যা ক্ষতি হওয়ার তার দেশের, সেটা হয়ে গেছে, এবং সরকার নীরবে এই ক্ষতিতে সহায়তা করেছে। বিশেষ করে তারেক রহমানের দলের লোকজন যখন চাঁদাবাজি করছে, যখন এই ধরনের হানাহানি করছে, ভিন্ন মতের লোকদেরকে পিটাচ্ছে, তারা সরকার কিছুই করে নাই। সরকার এনসিপির লোকেরা এবং মব দিয়ে যখন 32 নম্বর ভেঙে দিচ্ছে, তখন কিছু করে নাই। সরকার মবের সংস্কৃতিকে একের পর এক আশকারা দিয়েছে, বিনা পরীক্ষায় আপনার পাশ করাই দিয়েছে। এর থেকে আর কি হইতে পারে মবের রাজত্বে? তো সবকিছু একটার পর একটা আমরা যদি দেখে থাকি, যে মব সংস্কৃতি দিয়ে সরকার এবং ভিন্ন মতের লোকদেরকে হুমকি দিয়ে যে পরিবেশ তৈরি করেছে, তারেক রহমানের এই আহ্বান এই মুহূর্তে আমি স্বাগত জানাই, কিন্তু এই মুহূর্তে কোনো কাজে আসবে আমি মনে করি না। জি, এই যে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি যেটা বললেন বারবার, যে একটু যদি সত্য কথা বলা হয় সেখানে ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগ আমলে আপনি কি করেছেন সেটা মানে খোঁজার চেষ্টা করা হয়, ফেসবুকে বিশেষ করে যেসব ট্রলিং করা হয়, সেই জায়গা যদি আগের মতোই চলতে থাকে তাহলে কি পরিবর্তন এলো? সেটাই তো বলছি, কোনো পরিবর্তন তো আসে নাই। এবং এই মূর্খ লোকগুলো যেভাবে কথা বলে, তাহলে তুমি কেন 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল? আমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি? আমরা কেন বলছি যে ভিন্ন মতের সুযোগ দেন না? এখন ভিন্ন লোকদের কথা বলার অধিকার শেখ হাসিনা দিচ্ছে না। তাহলে শেখ হাসিনাকে অভিযুক্ত করে তো আমাদের কিছু লাভ হয়নি। গত 1 বছরে আপনার যে ট্যাগিং শুরু হয়েছে, গত 1 বছরে যে ভিন্ন মতকে আক্রমণ করা শুরু হয়েছে,
তা তো শেখ হাসিনার আমল থেকে 100 গুণ বেশি, এবং সেই 100 গুণ বেশি হয়ে এখন যেটা হচ্ছে সেটাতে 1 বছরের মাথায় এসে জুলাইয়ের যে বিপ্লব, জুলাইয়ের যে চেতনা সব চুপসে মানে ফানুস, এগুলা কি বলবো আমি জানি না, এগুলা হয়ে গেছে, এটা মানে ড্যাম হয়ে গেছে এগুলা, এখন আর কেউ চেপে না। আজকে যদি আপনি খেয়াল করে থাকেন, আজকে তো জনসমাবেশ হয়েছে জুলাই চেতনাধারীদের, যেটা শহীদ মিনারে, আপনি দেখেন আমি সেখানটায় আমি এই অনুষ্ঠানটা নিয়ে কথা বলবো, এটা অন্য পর্বে। একটু মোস্তফা ফিরোজের কাছে শুনি যে মোস্তফা ফিরোজকে নিয়ে এক ধরনের ট্রলিংটা এরকম, যারা পরিচিত জন জিজ্ঞেস করে যে আমরা তো জানতাম উনি অমুক দলের সাপোর্টার, কারণ আওয়ামী লীগের খুব সমর্থন বিরোধিতা করতেন, এখন আবার দেখি উনি সরকারের বিরোধিতা করছেন, বা আসলে উনি কি, মানে এই যে কথা বলা, সত্য কথা বলা, এটা ট্যাগিংয়ে যাওয়া মোস্তফা ফিরোজ, আমাদের এই মানসিকতার পরিবর্তনটা হলো না আর। এটার জন্য তো আমাদের এই যে রাজনীতিটাই আসলে দুষ্ট রাজনীতি বা অপরাজনীতিটা দায়ী। সাংবাদিকরা থাকবে এমন একটা অবস্থানে, নিরপেক্ষ একটা অবস্থান থেকে তারা তাদের ভাষ্যগুলো দেবে। কখনো আওয়ামী লীগের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, বিএনপির পক্ষে বিপক্ষে যেতে পারে, ক্ষমতার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। তার মানে সাংবাদিকরা সত্য কথা বলুক, কিন্তু আমাদের এখন এই সত্যটা বিভক্ত হয়ে গেছে, মিথ্যাটা বিভক্ত হয়ে গেছে। মানে আমি যদি আওয়ামী লীগ লাইনের হই তাহলে আমাকে আওয়ামী লীগের পক্ষেই থাকতে হবে, যদি বিএনপি লাইনে থাকে তাহলে বিএনপির পক্ষেই থাকতে হবে, এমন একটা চিত্র আমরাই দাঁড় করেছি। এর জন্য আমি অন্যদেরকে দায়ী করবো না, আমরা নিজেরা দায়ী। আমরা দায়ী বলেই কিন্তু গণঅভ্যুত্থানের পর দেখেন এই যে ব্যাপকভাবে মানে একেবারে মনে করেন প্রধান বিচারপতি পালায় গেল, খতিব পালায় গেল, এমপি 300 এমপি নাই। কেন নাই? তো এইসব কারণে যে একটা হিংস্র রাজনীতির একটা প্রভাব। আমি একটুখানি সংশোধন করি, এখানে যেটা হয়েছে কি, মানে এত বড় একটা পরিবর্তনের পর এখানে প্রশাসন, সরকার এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা সম্মিলিতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে। আজকে তারেক রহমান যে আহ্বানটা জানাইছে, সেই আহ্বানটা কিন্তু ওই আমি যদি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের যদি ভাষণ দেখি, সেই ভাষণের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আছে, কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করার জায়গাটাই ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো সেই জায়গায়। অর্থাৎ এখানকার যে মানে জেলা উপজেলা লেভেলের যে নেতা কর্মীরা যারা 15 বছর ধরে এত পরিমাণ ভিকটিম হয়েছে, প্রথম বিস্ফোরণে তাদেরকে ঠেকানো যায়নি, কিন্তু পরবর্তীতে খুব মানে মানে টাইট দিয়ে যে কন্ট্রোল করবে, সেই কন্ট্রোলের জায়গাটাই পুলিশ, প্রশাসন, সরকার সবাই মিলে আসলে ব্যর্থ হয়েছে। আহ্বানটা যে প্রথম জানালেন তারেক রহমান তা না, এটা 6 তারিখ 7 তারিখ আমার পরিষ্কার মনে আছে ওই ভাষণে, এই ভাষণটাই ছিল যে কোনোভাবেই মানে হামলা করা যাবে না, প্রতিপক্ষের উপর হামলা করা যাবে না। জি, কিন্তু তারপরেও সেটা কন্ট্রোল করা যায়নি। কন্ট্রোল করা যায়নি কেন? ওই ক্ষোভ বিক্ষোভটা এমন ছিল যে ওটা পারা যায়নি, কিন্তু এটা উচিত ছিল অন্তত 1-2 মাসের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসা। সেটা ফেল করছে। সেটা ফেল করার কারণ হলো যে যারা কন্ট্রোল করবে সেই প্রশাসন, পুলিশও বিধ্বস্ত, কারণ ওটাও দলীয়করণের কারণে এমন একটা পজিশন ছিল যে থানা পুলিশ ভয় পাচ্ছে, কোথাও মুভ করতে পারতেছে না, কোথাও মানে রাস্তায় যে টহল দেবে, টহল দেওয়ার শক্তিটা পর্যন্ত হারায় ফেলছে। এটা একটা মানে যুদ্ধ বিধ্বস্ত দেশের যে পরিস্থিতি বা পরিণতি হয়, অনেকটা কিন্তু আমাদের এখানে কাছাকাছি পরিস্থিতি। সেটাকে আনিস আলম গুরু যে একটা জায়গায় যেটা যদি এখনো চলতে থাকে সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। আমি এই ব্যাপারে আনিস আলম গুরুর সাথে একমত। জি, আনিস আলম গুরু ওই জায়গাটা একটু ইয়ে যাবেন, কিছু কিছু ট্যাগিং এরও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল যে আচ্ছা বিএনপিকে করতে দেই না, তারপরে তার একটা অপপ্রচার হবে, এটা অনেকে, এগুলোকে এরকমও কোনো পরিকল্পনা ছিল কিনা? রাইট, এটা আমি আগে বলেছি তো, অনেকবার বলেছি যে সরকার বিএনপিকে এই সুযোগটা দিয়েছে যে বিএনপি যাতে একটা চাঁদাবাজ দল, একটা গণবিরোধী দল এবং এই যে রাহাজানি দল, মারামারি দল, এটার একটা ইমপ্রেশন যাতে মানুষের মধ্যে আসে। আমি মনে করি যে এটা একটা সুপরিকল্পিত ছিল, অধ্যায় ছিল যে বিএনপিকে এটা করতে দিই। কারণ বিএনপি যেই হারে 5 আগস্টের পর থেকে তার নেতা কর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমি তো মনে করি না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই হারে তার নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছে। যেখানে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বহিষ্কার করেছে। 4000-এর মতো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। হয়তো আরো কম হতে পারে, হয়তো বেশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এতগুলো সংখ্যা করার পরও তাদের ইমেজটা বাড়ে না কেন? কারণ হচ্ছে যে সরকার তো কোনো প্রিভেন্ট করে নাই। সরকার বিএনপি মারামারি করছে সেই অংশ তো অনেক আছে,
সেখানেও তো সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। সরকার যদি মনে করে যে বিএনপির সাথে বিএনপি মারছে আমরা কি করব, সেটা তো হতে পারে না। কারণ সে তো জনগণের তাহলে জায়গা কোথায় থাকলো, জনগণ আশ্রয় নেবে কোথায়? আমি একটা দল করি বলে আমার দলের লোক আমাকে পিটাবে, আবার আমি দল করি বলে আমাকে ভিন্ন মতের লোক পিটাবে, এটা তো কোনো তাহলে সরকারের কি, সরকারের থাকার দরকার কি এখানে? তাহলে তো আমরা নিজেরা বসে বসে ঠিক করবো, এখানে মুরব্বী ঠিক করবো, তুমি এই কাজ করো না, তুমি ওই কাজ করো না, এই যে গ্রাম্য সালিশ করবো। সরকারের তো তাহলে আর দরকার নাই, থানা পুলিশ তো আর দরকার নাই। তো আমি মনে করি যে সরকার, দিবুভাইও যেটা বলছিলেন যে তারেক রহমানের এই আহ্বান শুরুতেও ছিল, আমি সেটা অতটা খেয়াল আমার নাই, তবে আমি মনে করি যে 5 আগস্টের পর থেকে ওনার যে বক্তৃতাগুলো যে কমপ্লিটলি চেঞ্জ হয়েছে, স্টেটসমেন্ট সুলভ বক্তৃতা উনি দিয়েছেন, তাতে এটা না দেওয়ার কথা না। উনিও হয়তো বলেছেন যে আমরা আর এটা করব না, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। সেটা উনিও দেখেন নাই যে তার দলের লোকেরা এটা বাস্তবায়ন করছে না। তার দলের লোকেরা টাকার বিনিময়ে কোনো লোককে আশ্রয় দিচ্ছে, টাকা দিচ্ছে না বলে কোনো লোককে জেলে দিচ্ছে, ভুয়া মামলা দিচ্ছে। হেন কোনো কাজ নাই বিএনপি করে নাই, হেন কোনো জিনিস নাই তারা দখল করে নাই। এত অজনপ্রিয় হয়েছে তারা দেশে, এখন তো মানুষ ভোট দেওয়ারও লোক খুঁজে পাবে না। একদিকে লোক মনে করতেছে জামাত এবং এনসিপি এরা তো একই জিনিস। এনসিপি তো জামাতের বি টিম, এটা হয়তো বছর খানেকের মধ্যে এটা বিলীন হয়ে যাবে, জামাতে ঢুকে যাবে, এটা অনেকে বিশ্বাস করে। কারণ ওরা যে একটা রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করবে এই পরিবর্তিত পরিস্থিতিতে, অনেকে মনে করে না সেটা। এবং এই পরিস্থিতি তাহলে থাকছে কে? আর আমি বিএনপি কে এত আমাকে গায়ে এসে আমার বাড়ি এসে হামলা করছে, আমার গরুর ছাগল নিয়ে যাচ্ছে, আমি তাকে কেন ভোট দেবো? তাহলে আমার ভোটের জন্য আর বাকি আছে জামাত। অথচ আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমি জামাতকে পছন্দ করি না, কারণ তারা এখনো 71 সালের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। তারা আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু এই আওয়ামী লীগের 1000-2 লোক মারা গেছে, সেটার জন্য আওয়ামী লীগকে ব্যান করে দিতে বলে, ব্যান করা থাকবে বলে। কিন্তু তারা যে 30 লক্ষ লোক হত্যার সঙ্গে জড়িত ছিল, তারাও যে এর থেকে বড় অপরাধ করেছিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে, তাদের তো কোনো ক্ষমা নাই, ক্ষমা চায় না তারা। বিরতি নিয়ে আবার একটু আলোচনা হয়নি, কারণ একটা মানে এনসিপি নতুন দল, তারা একটা 24 দফা ঘোষণা করেছে, সেটি নিয়েও একটা আপনি কথা বলছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। বিরতির থেকে ফিরে এসে আলোচনা করছি। দর্শক, জেডএসআর নিবৃত্ত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। জেডএসআর নিবৃত্ত সংবাদ সম্প্রসারণ, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আনিস আলমগীর এবং মোস্তফা ফেরোজ। স্বাগত আপনাদের দুজনকে আবারও। মোস্তফা ফেরোজ, আজকে যে 24 দফা নতুন বাংলাদেশের ইশতেহার, আমি জানি না এটা নতুন বাংলাদেশের ইশতেহার নাকি ওদের নির্বাচনী ইশতেহার। আমি তো ওটাই বলছিলাম যে ভাই, আপনি সংবিধান পাল্টাবেন নাকি উল্টাবেন? আমি তো মনে করি মানে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনি সংবিধান বলতে পারেন সংবিধানের এই ধারাগুলো আমি পরিবর্তন করব, পুরো সংবিধান আপনি পাল্টায় দেবেন, উল্টায় দেবেন, সেকেন্ড রিপাবলিক করবেন, আপনি কি স্বাধীনতা ঘোষণা করতেছেন? এটা তো স্বাধীনতা ঘোষণা করা মানে তো এখন রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি জানি না এখন মানে এদের, আমি মানে এরা যতটা মেধাবী জ্ঞানী আমি ততটা বুঝি না। আমি সিম্পল যেটা বুঝি যে সমস্যাটা কোথায় হচ্ছে, কি হচ্ছে আমি তো বুঝতেছি না। আমাদের 15 বছরে আমি সেকেন্ড রিপাবলিক, মুজিববাদী সংবিধান, তারপরে নতুন সংবিধান, এইসব কথা শুনি নাই। আমি 15 বছরে ঐকান্তিক ভাবে যেটা চাইছি, সম্ভবত দেশের মানুষও চাইছে, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, দলীয় সরকারের পরিবর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, তার অধীনে নির্বাচনটা হলে ভালো নির্বাচন হবে। তারপর নির্বাচিত পার্লামেন্ট তারা মানে যদি নতুন কিছু দেয়, নতুন কিছু করে। কিন্তু এখন এমন কিছু ইস্যু আসতেছে, সেই ইস্যুর সাথে তো আমি পরিচিত না। সেই ইস্যু কে ইমপ্লিমেন্ট করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে? এটা যদি কারোর কোনো নতুন কোনো কর্মসূচি থাকে, যেমন আজকে কি 26টা বোধহয় কর্মসূচি, 24 দফা, সেটা আপনি এতে জানা আমার কাছে আসেন, আমি ম্যান্ডেট দিই, আপনি আমার ম্যান্ডেট ছাড়া আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন? মানে কেউই, মানে বিএনপি হোক, যেই হোক না কেন, নতুন কোন ইস্যু আসলে সেটা তো পাবলিকের কাছে যাইতে হবে। সেটা কি ওই ফরেন সার্ভিস একাডেমির ভিতরে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নেবে? তো ওই সিদ্ধান্তের যদি আমি বিপক্ষে থাকলাম, বা আনিস আলমগীর যদি বিপক্ষে থাকে, তাহলে আমার রাইটসটা কোথায়? তাহলে আমার অধিকারটা তো খর্ব করা হচ্ছে। তো এখন আপনি কিসের ভিত্তিতে আপনি মানে কি করতে চান আমি তো বুঝলাম না। অন্যান্য কর্মসূচি অনেকগুলি ভালো, জনমুখী কর্মসূচি আছে, নারীর অধিকার অনেক। কিন্তু যে আপনি ফরেন সার্ভিস একাডেমিতে মিটিং এর কথা বলছেন, বেরিয়ে এসে বলছে এটা না হলে আমরা নির্বাচন হতে দেব না, এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা না হলে নির্বাচন হতে পারবে না, তাহলে তো হলো না। তাহলে তো সেই একই অবস্থা। তো মানে মানে আপনি মানে নির্বাচনটা তাহলে মানে তাহলে আপনি
মানে আমার কথা হলো কি, এটা তো নতুন পয়দা হয়নি, মানে আমাদের কি যাত্রা শুরু করলাম 5 তারিখের পর থেকে, তা তো না। আমাদের এটা তো ধারাবাহিকভাবে একটা আন্দোলন ছিল। বলে না যে আমরা ফ্যাসিবাদের অবসান ঘটালাম। ফ্যাসিবাদটা কে? ফ্যাসিবাদটা ছিল শেখ হাসিনা। তো ওইটার অবসান ঘটানোর পরে তারপরে কি হবে? তারপর তো আবার সেই যেটা শেখ হাসিনা দিতে পারে নাই, আগে তো সেইটাও হইতে হবে। তারপরে না আপনি আপনার কর্মসূচি, আপনি আরো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন, সমস্যা তো নাই। কিন্তু সেই নির্বাচনটা কই? আমি তো নির্বাচনের কথা শুনলাম না। আজকে এনসিপির যে শহীদ মিনারে আমি মনে করি নতুন দল হিসেবে এটা একটা বিশাল সমাবেশ হয়েছে, বিশাল সমাবেশ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এত বিপুল মানুষ কেউ জড়ো করতে পারে না, তারা নাই করছে, বুঝলাম। কিন্তু সেটা তো থাকবে যে পাবলিককে বলবে যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই 24 দফা বাস্তবায়ন করব। আমরা এসে এই সংবিধানকে এমন ভাবে পরিবর্তন করব যেটাকে হবে নতুন সংবিধান, যেটা হবে নতুন সেকেন্ড রিপাবলিক, যাই বলুক না কেন তাদের ভাষায়। সেটা তো ভাই আমার কাছে আসতে হবে। তো আমার কাছে আসা ছাড়া সেটা কে বাস্তবায়ন করবে? একদম সেই জায়গায় আনিস আলমগীর সেই মানে মোস্তফা ফিরোজ, আনিস আলমগীর বা আমার কাছে আসার জন্য তারা কি গণপরিষদ ভোট চাচ্ছে? গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চায়, সংসদ নির্বাচনের কথা বলছে না। সেই গণপরিষদ সেটা আগে আগে যেটা দাবি ছিল সেটা আগে পূরণ করতে হবে। আমি 15 বছরে তো আমি গণপরিষদের নির্বাচন চাইনি। জি, আমি চাইছি মানে একটা ভোট দেওয়ার অধিকার হচ্ছে প্রধান কথা। আমি এই জায়গাটা আনিস আলমগীর মূলটা নিয়ে আমি এখন ডানে বামে আমি তো খেলবো না। আমার ভাই আসল জিনিসটা তো আমাকে দিতে হবে। তো জি, তারপরে না এই তরি তরকারি আপনি সাজান, ডিশ সাজান, অসুবিধা নাই, কিন্তু আমার মূল ডিশটা কোথায়? মূল ডিশটাই হচ্ছে আমার একটা নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনটা দেন, তারপরে অন্য পথে হাঁটেন। জি, আনিস আলমগীর কাছে একটা মন্তব্য নেই। সমস্ত কিছু তো তাদের আগ্রহ, কিন্তু মূল নির্বাচনে তাদের কোনো আগ্রহ নেই। জি, আনিস আলমগীর কোনটা নিয়ে বলবো? 24 দফা নিয়ে? 24 দফা পাশাপাশি যে কথাগুলো আমরা বললাম, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ ভোট, কিন্তু এইগুলো ছাড়া নাকি নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে, এরকম কিছু একটা রাজনৈতিক দল হিসাবে ওরা চাইতে পারে, তাদের ইচ্ছা, তারা চাইলো। কিন্তু এটা বাস্তবায়ন তো কঠিন, এবং কেন মানুষ এটা বাস্তবায়ন করবে? ক্যাটেগরি যারা আছে তারা সেটা ভেবে দেখবে যে কেউ চাইলেই কি তার জন্য আমি কি দরজা খুলে রাখছি নাকি? তার এটা পূরণ করতেই হবে, সেটা পূরণ না করলে নির্বাচনে যাবে না, এই ধরনের হুমকি। নির্বাচনে যাবে কি? ওরা তো এখন নিবন্ধনই হয় নাই। এবং আজকে যে সমাবেশ করেছে সেই সমাবেশ থেকে তো তাদের এই বার্তা পাওয়া উচিত যে সেই 3 আগস্ট তাদেরকে যেভাবে মানুষ সমাদর, মানে শেখ হাসিনার 1 দফার দাবিতে যেভাবে মানুষ সমবেত হয়েছিল, আজকে 3 তারিখ সেই লোকগুলো কোথায়? সেই লোকগুলো কি তারা কি ওই চেতনা ধারণ করছে যে শেখ হাসিনাকে পতনের জন্য আমরা যেটা চেয়েছিলাম গত 1 বছরে আমরা সেটা পেয়েছি? তারা তো হতাশ বলেই তো আজকে তাদের এই সমাবেশে লোক সমাগম কিছুই হয়নি, বলবো যে সেই তুলনায় তো কিছুই না। গত বছরের এই দিনের তুলনায় তো এটা কোনো সমাবেশই না। কিন্তু সেই সমাবেশও তারা তাদের এক মাস তারা ঘুরে এসে একটা সারা দেশ থেকে ঘুরে এসে তাদের একটা কর্মসূচি দিলেন বা একটা চাওয়া দিলেন। সেটাতে আমি দোষের কিছু দেখি না। একটা রাজনৈতিক দল হিসাবে তারা চাইতে পারে, এবং তারা যদি সরকার গঠন করে এই ধরনের বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। এটা অনেকটা তাদের নির্বাচনী ইশতেহারের মতো, এবং এটা হতেই পারে। আমরা যদি তাদের ইশতেহারের সাথে সম্মতি প্রকাশ করি, জনগণ যদি সম্মতি প্রকাশ করে, তাহলে তারা ভোটে যাবে। ভোটে গিয়ে যা ইচ্ছা তা করো ভাই, সংবিধান একটা না 14টা বানাও, আমাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু সংবিধান পরিবর্তনের অধিকার তোমাকে কে দিয়েছে? সংবিধান পরিবর্তনের অধিকার এদের কারো নেই, আলী রিয়াজ কমিটিরও নেই। এবং 5 তারিখে তারা বলছে যে আলী রিয়াজ কমিটি বলতেছে তারা দেবে, এই জুলাই ঘোষণাপত্র দেবে। তো জুলাই ঘোষণাপত্র দেবে, এর মধ্যে আমি দেখছি যে 8টা ট্রেন ভাড়া করে লোক আনতেছে এগুলো শোনানোর জন্য। তো কতটা ধন্য দশা হলে এই অবস্থা হয়? গণ অভ্যুত্থান ছাত্র নেতৃত্ব এবং রাজনৈতিক দল মিলে করে, এবং জনগণ সেখানে অংশগ্রহণ করে, এবং এই যে প্রোগ্রামগুলো হয় সেগুলো প্রত্যেকটাই জনগণের পার্টিসিপেশন থাকে। কিন্তু দেখা গেল গত একটা মাস ধরে যে কর্মসূচি পালন করলো গণ অভ্যুত্থান উদযাপনের, সেখানে লোকজনের কোনো অংশগ্রহণ নাই। সেখানে অফিসিয়াল আমলা কতগুলো থাকতো, আর ফেসবুকে স্ট্যাটাস দিতে ফারুকি এবং আদার্স, এই ছাড়া তো তাদের কোনো কর্মসূচি সারাই ফেলে নাই। তো এখন এই জন্য লোক ভাড়া করতে হচ্ছে, সারা দেশ থেকে আনতে হবে। সরকারের কত দৈন্যদশা হলে বুঝেন এবারে
ট্রেন ভাড়া করে লোক আনতে চাচ্ছে একটু শোনানোর জন্য মানিক মিয়া এভিনিউতে। তো আমরা মানিক মিয়া এভিনিউতে শুনতে চাই। আমি এর মধ্যে যেটা জেনেছি 26 থেকে 27 দফা তারা কর্মসূচি তাদের আছে। সেখানে সেই স্বাধীনতা কোন প্রেক্ষাপটে হলো তার থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত সবগুলো কোনো কোনো বিষয়ে তারা টাচ করেছে। তবে সেখানে যদি সংবিধান পরিবর্তনের কথা আছে, নিঃসন্দেহে এটা কেউ মেনে নেবে না। এবং এখানে এমন কিছু যদি আসে, এবং এর মধ্যে তো বাম রাজনৈতিক দলগুলো এবং নূরের দল আরো কতগুলো এর মধ্যে প্রত্যাখ্যান করেছে, এটা তো ঘোষণার আগেই। তো এমন, এবং তারা খুব কঠিন গোপনীয়তার মাধ্যমে এটা রাখছে। সেই জানুয়ারিতেই খসড়া করেছিল, দীর্ঘদিন ধরে সেটা পর্যালোচনা করেছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। এখন কোন মত থাকবে কোন মত থাকবে না সেটাও রাজনৈতিক দলগুলো এখন জানে না। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা যদি আবার গ্রহণযোগ্যতা না পায়, যে জুলাই সনদ, এবং মানুষের মধ্যে যদি এটা নিয়ে আবার কোশ্চেন দেখা দেয়, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তখন আরেকটা মৌকা পাওয়া যাবে। যে না, রাজনৈতিক আমি সেই জায়গাটা আরেকটা বিরতি নিই। কেন আপনার এই সংশয় যে নির্বাচনটি যদি ধরেন আপনার একটা জুলাই সনদ ঘোষণা হলো বা জুলাই ঘোষণাপত্র হলো, সেখানে মানুষ মানলো না, তারপর নির্বাচন কেন পিছিয়ে যাবে? একটা আলোচনায় ছোট করে নিব আমরা, একটা বিরতি নিয়ে আসি। জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আনিস আলমগীর এবং মোস্তফা ফিরোজ। মোস্তফা ফিরোজ, যে আশঙ্কাটার কথা করছিলেন আনিস আলমগীর, এখানে জুলাই সনদ হচ্ছে, জুলাই ঘোষণাপত্র আসছে একটা, সেখানে আবার আজকে বিএনপি বলেছে যে তারা মোটামুটি ড্রাফটে কিছু বানান ভুল ছাড়া সেটাকে সমর্থন করেছেন। তারপরও সংশয়টা কোথায় থাকে নির্বাচন পেছানোর? আমি তো আসলে কোন সত্যি কথা বলতে কি, আমি মানে এই যে এই লম্বা সেশন কেন হচ্ছে, কি হচ্ছে, আমি মানে খুবই অবাক হচ্ছে। মানে এটা তো হওয়ার কথা না। এখন যে বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তাগুলি বলতেছে, এটা তো যার যার দলীয় এক ম্যানিফেস্টো। মূল একটাই পয়েন্ট ছিল, সেটা হলো আবার মানে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোটা কেমন হবে। আগের কাঠামোটার একটু পরিবর্তনটা দরকার ছিল, এটা ঠিক। বিচার বিভাগকে বাদ রেখে যদি মানে একটা কাঠামো দাঁড় করানো যায় সেটা ভালো হয়। সেটা নিয়ে মানে 15 দিন 20 দিন 1 মাস আলোচনা হইতে পারে। সেটা তো আরো আগে করে, এতদিনে তো নির্বাচন হয়ে আমরা এই নতুন সরকারের নানা মানে কি বলে সমালোচনা আলোচনা সেগুলি করার কথা। কিন্তু কেন একই বৃত্তে আমরা ঘুরতেছি, আমি এটা বুঝতেছি না। এবং আপনি দেখেন ইস্যু যদি এখন প্রত্যেকটা দল যদি তার যেমন আপনি যে 24টা পয়েন্ট ধরে যদি এখন আলোচনা করতে যান এনসিপি, এটা হবে না। তো প্রত্যেকেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এরা স্লোগান দিচ্ছে আপনার ইনকিলাব জিন্দাবাদ, তো এইটা তো আরেকটা স্লোগান। তো এই স্লোগান তো মিলবে না, এটা আমি কথা বলতেছি আর কি। তো সেটা যার যার দলের এটা থাকুক না কেন, কিন্তু আমি একটা জায়গায় তো আমার আসতে হবে যে আমি এতদিন একটা দেশকে একটা শাসনতন্ত্রের বাইরে আমি রেখে দিলাম, সংবিধানের বাইরে রেখে দিলাম, শুধুমাত্র রেফারেন্স নিয়ে চলতেছে। এই চলতে এখন অবস্থাটা যেটা হচ্ছে, কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে দেশটা চলে যাচ্ছে আমার কাছে মনে হয়। কারণ আজকে আমি এই শহীদ মিনারের এই সমাবেশটা আমি লক্ষ্য করছিলাম, তরুণদের, তাদের সেখানে সেই মানে নির্বাচনে ফিরে যাওয়া, আবার গণতন্ত্রে ফিরে যাওয়া, শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য যে আর্টসটা, সেটা নাই। তারা এমন দাবি করতেছে যে দাবি মনে হচ্ছে এখন একটা এক্সিস্টিং সরকার যেটা আছে সেই সরকার মানে পার্লামেন্ট ডেকে বাস্তবায়ন করে দেবে। তারপরে অবাক কাণ্ড, তাদের এই যে সরকারও বা ট্রেন ভাড়া করে লোকজনকে আনতেছে, কারা কোন লোকজন আসবে, মানে ওই ট্রেনে কি সারা বাংলাদেশের বলা হচ্ছে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে আসা হবে এই ঘোষণাপত্র দেওয়ার জন্য। এখন এমন তো নেই, আগে তো ছিল হাসিনার বিরুদ্ধে সবাই মিলে, এখন তো সবাই যার যার ঘরে ফিরে গেছে। এখন তারা কি মানে মারামারি কাটাকাটি করতে আসবে ট্রেনে করে? কারণ এখন তো আলাদা আলাদা সবার মতামত। মানে আজকে এনসিপি যা বলতেছে তার 1 নম্বর 2 নম্বর পয়েন্টের সাথেই তো মৌলিক পার্থক্য আছে বিএনপি। সেই জায়গাটায় আনিস আলমগীর, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গতকালকে একটি প্রেস কনফারেন্সে এনসিপি বলেছিল যে নির্বাচিত সংসদের হাতে সংস্কার প্রক্রিয়া তারা ছেড়ে দেবে না। আমি জানি না বলছে, আমি সেই জন্য বলছি যে তারা চাচ্ছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র এখানে থাকবে। কারণ এনসিপি বলবে আমরা আমাদের দাবিগুলো একটা মিনিটে বলে দিই। আচ্ছা, এই যে 5 তারিখে 5টার সময় ঘোষণা করবে, তো এইটা ঘোষণার জন্য তো আমি শক্তির সমাবেশ ঘটাচ্ছি কেন?
তার চেয়ে তো বরং আমি বেতার টেলিভিশনের মাধ্যমে ঘোষণা আমি দিলেই যেটা হয়। বলি, জি ইন্টারনেটের মাধ্যমে বলি, লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে, শুনতে পারবে। জি আমি এখন ছাত্র জনতার নামে যাদেরকে হাজির করতেছি এক জায়গায়, সেই হাজির করাটাই আমি তো মনে করি যে এটা একটা আরেকটা সংঘাতের একটা সূচনা হবে। আনিস আলমগীর, আমার সময় একদম শেষের দিকে। আনিস আলমগীর, জি কেউ বলবে বিএনপির। ওইটাই যে আমি যেটা বলছিলাম যে এটাকে ঘোষণা করবে এবং চাপিয়ে দিতে চাইবে। ওই চাপিয়ে যখন দিতে চাইবে তখন একটা সংঘাতের পরিস্থিতি আসবে। এটা ছাড়াও আপনি যদি দেখেন যে লোক আনতেছে 5 আগস্ট গার্মেন্টস কারখানা ছুটি করে দিয়েছে, যাতে করে এই মানে টাকা পয়সা দিয়ে যে লোকজন আনে এগুলো দেখানো যায়। এইসব দেখানো কর্মসূচির তো কোনো মানে নেই। এই সনদ কয়দিন টিকবে সেটাও তো একটা বড় বিষয়। মনে করেন সব রাজনৈতিক দলগুলো এটাতে এক হয়ে গেল, এই সনদ কয়দিন টিকবে তার কোনো গ্যারান্টি আছে? কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি ইন্ডেমনিটি দিয়ে অন্য লোকদের মতামত না নিয়ে এই যে যা ইচ্ছে করে দিলেন এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তো এগুলো কতদিন নেবে? কারণ আপনি শেখ হাসিনাকে রাজনীতিতে নিষিদ্ধ করেন, আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার কার্যক্রম ভালো ছিল না, আপনি যদি মনে করেন যে ওবায়দুল কাদের এন্ড আদার্স যেগুলো লুটপাট করেছে এদের কার্যক্রম ভালো ছিল না, করেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত একটা দল, তাকে আপনি ব্যান করে রাখবেন, তার 30%-এরও বেশি তার জনসমর্থন আছে, তার কোনো সমর্থন ছাড়া আপনি একটা সনদ তৈরি করে দেবেন এবং সেই সনদ তারাও পরবর্তীতে নেবে এবং পরবর্তী সরকারও ও তাদেরকে ছাড়াই এই সনদ বাস্তবায়ন করবে। এগুলো তো অ্যাবসার্ড। আপনি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি এখানে সংযোগ করতে যাচ্ছে, স্বাধীনতার স্থপতি, তাকে আপনি যাচ্ছে তাই অপমান করলেন এই কয়দিন ধরে। এখন ওইখানে মুক্তিযুদ্ধের কি রাখবে আমি তো জানি না, কিন্তু এটা তো সত্য। বাংলাদেশে আমি যদি কাব্যিক ভাষায় বলি, শেক্সপিয়ারের হেলমেট যখন প্রিন্স অফ ইয়েকে মানে শেক্সপিয়ারের হেলমেট যখন এটা কি বলবো আমি, আচ্ছা আমি সেই প্রসঙ্গটা বাদ দিই, আমি আমার ইয়েতে একটু খেয়ে হারিয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি স্বাধীনতার স্থপতিকে এতদিন ধরে অপমান করে, মানে তারপরে এই এটা চাপিয়ে দিলে কয়জন মানবে, মানে সেটা হচ্ছে আপনার বড় প্রশ্ন। আমার সময় একদম শেষ। আনিস আলমগীর, মোস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ। আমরা অপেক্ষা থাকি 5 তারিখে। সময় তো নাই, 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড। আমি আপনাকে যেটা বলছি, প্রিন্স অফ ডেনমার্ক ছাড়া যেমন হেলমেট রচিত হয় না, তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আপনি যদি এটা কাব্যিক বাংলাদেশ করতে চান, বাংলাদেশ রাখতে চান, সনদ রাখতে চান, এগুলো কিছুই থাকবে না। একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআর আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।